আসসালামু আলাইকুম। চীন ভারতের বিশাল ভূখণ্ড দখল করেছে অসহায় ভারত। ভারত মনে হয় এতিম হয়ে গেছে। ভারতের এত যে বিশাল শক্তি, যেটা বাংলাদেশের সাথে সবসময় দেখায় যে ভারত পৃথিবীর একদম মনে হয় যেন সুপার পাওয়ার হয়ে গেছে। ভারতের থেকে শক্তিশালী দেশ আর পৃথিবীর কোনো দেশে নেই। কোনো দেশ নেই পৃথিবীতে, ভারতে একমাত্র শক্তিশালী দেশ। সেটা আমেরিকার থেকেও শক্তিশালী দেশ, রাশিয়ার থেকেও শক্তিশালী দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, ইতালি, জার্মানি, তাদের থেকেও খুব শক্তিশালী দেশ। এই ভাবটা ভারত সবসময় দেখায়। কিন্তু ভারতের যে ভূমি দখল করলো চীন নতুন করে, একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস রাখেনি এবং শক্তি রাখেনি। শুধু এবারেই দখল করেনি, গতকালকে চীন ভারতের অরুণাচল প্রদেশের বড় একটা ভূখণ্ড দখলে নিয়েছে। এটা নিয়ে ভারত একটা টু শব্দ করেনি। কংগ্রেস সহ নরেন্দ্র মোদীকে বারবার প্রশ্ন করছে যে প্রতিবাদ কেন করা হয় না, সেখানে কেন ভারতের ভূখণ্ড দখল নিয়েছে চীন, সেখানে কেন সৈন্য পাঠানো হয় না এবং সেটা কেন পুনরুদ্ধার করা হচ্ছে না। কারণ এটা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপার। আপনার রাষ্ট্রের যদি 1 ইঞ্চি ভূখণ্ড অন্য কোনো দেশ, বিদেশি কোনো শক্তি যদি দখলে নেয়, তাহলে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাবে। তার মানে হলো আপনি অত্যন্ত দুর্বল। আপনার ভূখণ্ড 1 ইঞ্চি, 1 ইঞ্চিও কারো দখলে যেতে পারবে না। এটাই হচ্ছে আপনার স্বাধীনতা, এটাই আপনার ভূখণ্ড। আপনার ভূখণ্ড রক্ষা করতে হবে, এটা একটা সরকারের দায়িত্ব হলো এটা। এবং ওই দেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে অথবা প্রতিরক্ষা বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, ওদের কাজই হলো নিজেদের ভূখণ্ড সুরক্ষিত রাখা। ভূখণ্ডের যত মানুষ আছে তাদের জানমাল সুরক্ষিত রাখা শত্রুপক্ষ থেকে। ভারত চীনের কাছে যে নতুন করে ভূখণ্ড হারাইছে ওটা না। আপনাদের মনে থাকার কথা, 19 সালে গালওয়ান উপত্যকায়, যেটা ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পাশে, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড প্রদেশের মাঝামাঝিতে পড়ছে, গালওয়ান উপত্যকায় চীন সেখানে বিশাল একটা ভূখণ্ড দখল করছে। দখল করে তখন চীনের আক্রমণে, চীনের পিপলস লিবারেশন আর্মির আক্রমণে ভারতের সেনা সদস্য 40 জন নিহত হয়েছে। সেখানে আরো বেশি হয়েছে, ভারত 40 জনের কথা স্বীকার করেছে। ভারত তখনও একটা প্রতিবাদ করতে পারেনি যে ভারতের এতগুলি সৈন্য মারা গেল চীনের হাতে এবং ভারতের একটা ভূখণ্ড দখল হলো, ভারত কোনো তো শব্দ করতে পারেনি, করেইনি। তখনও নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল। নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে 14 সাল থেকে এখন পর্যন্ত ক্ষমতায় আছে, এই 26 সাল চলতেছে, 12 বছর ক্ষমতায় আছে। তার 12 বছর ক্ষমতা একবারও চীনের সাথে একটা প্রতিবাদ পর্যন্ত করেনি। ওই ভূখণ্ডটাও চীনের দখল এখন পর্যন্ত। তার আগে লাদাখে বিশাল একটা অংশ, 34,000 বর্গমাইল এলাকা চীন দখল করে নিয়েছে লাদাখে। সেটাও 19 সালের ঘটনা। লাদাখের সেই ভূখণ্ড এখন পর্যন্ত চীন থেকে ভারত পুনরুদ্ধার করতে পারেনি। 1962 সালের যুদ্ধে চীন এবং ভারতের একটা যুদ্ধ, ওই যুদ্ধে চীন ভারতের বিশাল একটা ভূখণ্ড দখল করে। ওটার আয়তন হলো 38,000 বর্গ কিলোমিটার। ওটা দখল করে চীন ওটার নাম দিয়েছে আকসাই চীন। ওটা ওই কাশ্মীরের পাশে, ওটা একসময় বৃহত্তর কাশ্মীরের অংশ ছিল। এখন যেটা ভারত অধ্যুষিত কাশ্মীর, আপনারা দেখেন এটা 3 ভাগ হয়েছে 1962 সালের যুদ্ধে। এটা আগে পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে ছিল। 62 সালের যুদ্ধে একটা অংশ দখল করে নেয় চীন, 38,000 বর্গ কিলোমিটার। ওটার নাম চীন পাল্টিয়ে দিয়েছে, সেটার নাম দিয়েছে চীন আকসাই চীন। আর আরেকটা অংশ দখলে নেয় পাকিস্তান, এখন যেটা পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীর। পাকিস্তান ওটা দখল নেওয়ার পর ওটার নাম পরিবর্তন করে রেখেছে আজাদ কাশ্মীর। এই আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর, চীনের আকসাই চীন, এটা একসময় ভারতে ছিল, ভারত থেকে দখল করে নিয়েছে। ভারত আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। ভারত মানুষকে মিথ্যা কিছু তথ্য দিয়ে থাকে এবং গুজব ছড়িয়ে থাকে যে ইতিহাস বিকৃতি করতেছে। ভারত পাকিস্তানকে একাধিকবার হারিয়েছে, ভারত পাকিস্তানকে কোনোদিনই হারাতে পারেনি। ভারতের সাথে পাকিস্তানের সরাসরি 2টা যুদ্ধ হয়েছে, একটা হলো 62 সালের যুদ্ধ আর একটা 65 সালের যুদ্ধ। 2টা যুদ্ধেই ভারত পাকিস্তানের কাছে হেরেছে, পাকিস্তান হারেনি। চীনের সাথে 62 সালে একটা যুদ্ধ হয়েছে, তখন
এই আকসাই চীন যেটা আছে এটাও দখলে নিয়েছে চীন, আরেকটা হলো পুরো অরুণাচল প্রদেশ চীন দখল করে নিয়েছে, ভারত কিছুই করতে পারেনি। তখন এটা সবাইকে বিস্মিত করছে, কারণ এখনো অনেকে বিস্মিত, এটা রহস্য উন্মোচন করতে পারেনি। কারণ হলো এই অরুণাচল প্রদেশ চীন ভারত থেকে দখল নেওয়ার পর আবার স্বেচ্ছায় এই দখলদারিত্ব ছেড়ে দিয়েছে চীন 62 সালের যুদ্ধে। ওটা এখন পর্যন্ত এটা রহস্য রয়ে গেল যে চীন দখলে নিল কেন, আবার ছেড়ে দিল কেন। তো ভারত অত্যন্ত দুর্বল। ভারতের সাথে আপনি যদি শক্তিশালী হয়ে কথা বলেন, আপনি শক্তিশালী হয়ে যদি দাঁড়ান, তাহলে ভারত পিছু হটে যাবে। ভারতীয়রা খুবই দুর্বল, ভারতীয়রা রণকৌশলে দুর্বল, ভারতীয়রা যুদ্ধক্ষেত্রে খুবই দুর্বল, এদের সাহস নেই, এরা ভীতু। ভারত আমাদের বাংলাদেশের সাথে ঠিকমতো যদি আমরা যদি সাহস নিয়ে 71 সালে আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করছেন, ঠিক ওইভাবে যদি আমরা সাহস নিয়ে আমরা ভারতের সাথে দাঁড়াই, ভারত আমাদের বর্ডারের আশপাশেও আসবে না। ভারতীয়রা অত্যন্ত ভীতু। অনেকে শুধু এই যুক্তি দেখায় ভারত অনেক বড় অর্থনীতির দেশ আমাদের থেকে, ভারত অনেক বড় দেশ, ভারতের অনেক জনসংখ্যা, ভারতের সৈন্য সংখ্যা আমাদের থেকে অনেক বেশি। সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, অনেক বড় দেশ দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না, অনেক বড় অর্থনীতি দিয়ে হয় না, অনেক জনসংখ্যা দিয়ে হয় না। যুদ্ধ হচ্ছে সাহসের ব্যাপার, যুদ্ধ কৌশলের ব্যাপার, যুদ্ধ সক্ষমতার ব্যাপার। আমেরিকা ইসরায়েলের মতো ইরান থেকে আমেরিকা প্রায় 16 গুণ বড়। সেই আমেরিকা এবং ইসরায়েল, এই যে একদম জ্বলন্ত প্রমাণ, আমেরিকা ইসরায়েলের মতো দুইটা পরাশক্তি, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি হলো আমেরিকা। আমেরিকার সামরিক দিক বলেন, অর্থনৈতিক দিক বলেন, কূটনৈতিক দিক বলেন, কৌশলগত দিক বলেন, এবং সামরিক যে সদস্য সংখ্যা আছে, আমেরিকার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা হলো 14 লক্ষ, এবং তাদের যে আধুনিক প্রযুক্তি আছে, আধুনিক প্রযুক্তি জ্ঞান আছে, আধুনিক অস্ত্রশস্ত্র আছে, এগুলি আর কারণ নেই পৃথিবীতে। একইভাবে ইসরায়েলের সামরিক শক্তি, বিশাল সামরিক শক্তি, এবং তাদের উন্নত প্রযুক্তির এসব সমরাস্ত্র আছে। বিশাল দুইটা শক্তি ইরানের মতো একটা শক্তিকে পরাজিত করতে পারেনি। ইরানের কাছে তারা পরাজিত হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল। ইরান আমেরিকার তুলনায় অনেক ছোট, ইরানের তুলনায় আমেরিকা হলো 16 গুণ বেশি বড়, এবং অর্থনীতি কমপক্ষে ইরানের থেকে 100 গুণ বড় আমেরিকার অর্থনীতি, এবং আমেরিকার যে সামরিক সক্ষমতা ইরানের থেকে শত শত গুণ বেশি, এটা অতুলনীয়। কিন্তু সেই ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে ইরানিদের সাহস, ইরানিদের দেশপ্রেম, এবং ইরানিদের এই যে সামরিক কৌশল, এগুলির কাছে পরাজিত হয়েছে। দেশ দিয়ে, জনসংখ্যা দিয়ে, অর্থনীতি দিয়ে যুদ্ধের ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করা হয় না, এটা নির্ধারিত হয় না। এটা হয় আপনার সাহস লাগবে, কৌশল লাগবে, এবং সামরিক সক্ষমতা লাগবে, যেটা ইরানের ছিল। ইরানের সামরিক সক্ষমতা ছিল, ইরানিরা অত্যন্ত দেশপ্রেমিক, ইরানিরা অত্যন্ত সাহসী, ইরানিরা অত্যন্ত কৌশলী। ওদের যুদ্ধ কৌশলে ডোনাল্ড ট্রাম্পে স্বীকার করছে যে আমি বিস্মিত হয়ে গেছি ইরানের যুদ্ধ রণকৌশল দেখে। ইরানের এই রণকৌশল, ইরানের পাল্টা আক্রমণ, ইরানের সামরিক সক্ষমতা, এগুলি দেখে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। যে পুরো বিশ্ব এখনো, এটা শত শত বছর এগুলি পুরো বিশ্ব এগুলি দিয়ে গবেষণা করবে যে আমেরিকার মতো একটা আধুনিক সেনাবাহিনী এবং এত শক্তিশালী সামরিক সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্র এবং এত শক্তিশালী অর্থনীতির একটা দেশ কি করে ইরানের মতো একটা দেশের কাছে পরাজিত হলো, এবং সাথে ইসরায়েল আছে। দুইটা দেশকে পরাজিত করছে ইরান, যেখানে সবাই ধরে নিচ্ছে যুদ্ধের আগে যে ইরান এই 2 থেকে 3 দিনের ভিতরে দখল হয়ে যাবে, আমেরিকা এবং ইসরায়েল দখল করে নিয়ে যাবে। কিন্তু সেই আমেরিকা এবং ইসরায়েল নাকে খত দিয়ে ইরানের এখান থেকে বিতাড়িত হয়েছে, পরাজিত হয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে। তারা আসছিল ইরানকে দখল করার জন্য, ইরানের পাল্টা আক্রমণে তারা পরাজিত হয়ে এখান থেকে চলে গেছে। ঠিক ভারতের অবস্থাও একই। ভারতীয়দের যুদ্ধ বিজয়ের কোনো ইতিহাস নেই কারোর সাথে। এ পর্যন্ত চীনের সাথে যুদ্ধ হয়েছে, ভারতের পাকিস্তানের সাথে হয়েছে, কোথাও তারা জিততে পারেনি। গত বছর পাকিস্তানের সাথে, গত বছরের 25 সালের মে মাসে পাকিস্তানের সাথে ভারতের 4 দিনের একটা যুদ্ধ হয়েছে। এটা শুরু করছে ভারত, কিন্তু শেষ নাকে খত দিয়ে পরাজয় বরণ করতে হয়েছে 4 দিনের যুদ্ধে। আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের পাল্টা আক্রমণে নাস্তানাবুদ হয়ে গেছে।
তছনছ হয়ে গেছে অসংখ্য ভারতের সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা এবং যে সামরিক অস্ত্র উৎপাদন করে অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র মজুদাগার, এগুলি একেবারে উল্লেখযোগ্য সামরিক একেবারে খুব সেন্সিটিভ যে জায়গাগুলি আছে, গুরুত্বপূর্ণ, এগুলি পাকিস্তানের আক্রমণে তছনছ হয়ে গেছে। পাকিস্তানের সাথে আর জীবনে ভারত মাথা উঁচু করে দাঁড়াবে না কোনোদিন। পাকিস্তান সাবধান করে দিয়েছে যে এখন আপাতত এতটুকু করছি, বাকি সময়ে একদম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের হেন কোনো রাজ্য নেই যে রাজ্য আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারবে, সব তছনছ করে দিবে। ভারত আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই 7 দিনের যুদ্ধ পাকিস্তান বলছে ভারত যুদ্ধ শুরু করছে আমরা শেষ করব, পাকিস্তান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে মোদি কান্নাকাটি শুরু করছে, অনুনয় বিনয় শুরু করছে পাকিস্তানকে বোঝানোর জন্য পাকিস্তান যেন যুদ্ধ বন্ধ করে, ভারত আর পাল্টা আক্রমণ করবে না। পরে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তান যুদ্ধ বন্ধ করছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ওখানেও একদম তরতাজা 25 সালে ভারত পাকিস্তানের সাথে স্বল্পকালীন যুদ্ধে পরাজিত হয়েছে। ভারতের যুদ্ধ জয়ের কোনো রেকর্ড নেই। ভারতীয়রা অত্যন্ত দুর্বল। ভারতীয়রা দেখেন ভারতের সাথে আশপাশে একটা রাষ্ট্রের কোনো সুসম্পর্ক নেই। চীন ভারতের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক নেই। পাকিস্তানের সাথে নেই, নেপালের সাথে নেই, ভুটানের সাথে নেই, শ্রীলঙ্কার সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, বাংলাদেশের সাথে নেই। ভারতের সাথে আশপাশের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক নেই। এটা হলো ভারতের ভুল নীতির কারণে, ভারতের সঠিক নীতি নির্ধারণ করতে পারেনি, যার কারণে এটা। বাংলাদেশ আমরা চাই যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা হলো মর্যাদার ভিত্তিতে। ভারত হচ্ছে যে আমাদের সাথে প্রভু আর ভিত্তের একটা সম্পর্ক রাখতে, এটা কেউ রাখেনি, এটা কেউ রাখবে না, এটা শেষ, ওই দিন শেষ। ওই 15 বছর ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে দিয়ে যে সেবা নিতে চেয়েছিল বাংলাদেশে, ভারত ভেবেছিল যে এই 26 সালের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা ওই শেখ হাসিনার মতো ভারতকে সার্ভ করবে, ভারতের সেবা দান করবে, ভারতের কৃতদাস হয়ে থাকবে, ভারতের গোলাম হয়ে থাকবে। এগুলি যে আর হবে না, ভারত এটা বুঝতে পারেনি। তারেক জিয়া চীন সফরের মাধ্যমে সেটা একদম স্পষ্ট করে দিয়েছে যে ভারতের দাবিদার আর এই দেশে কেউ করবে না এবং চলবে না। ভারতের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে তারেক জিয়া এবং সেটা অব্যাহত থাকবে। গত 2 বছরে বাংলাদেশের পাল্টা আক্রমণে ভারত নাস্তানাবুদ হয়ে গেছে। আমাদেরকে অন্তত আমাদের দেশে অনেক মতভেদ থাকবে, রাজনৈতিক এটা থাকবে, এটা প্রত্যেক দেশে আছে, আলাদা দল আছে, আলাদা মত থাকবে, মতভেদ থাকবে, এগুলি আমরা মিট করব, কিন্তু দেশের স্বার্থে যেন আমরা সবাই এক হই। এই দেশটা সবার, এই দেশে যত দল আছে, যত মতের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, এটা সবার, কিন্তু জাতীয় স্বার্থে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। দলগতভাবে আপনি আপনার দল করেন, আপনার মত প্রচার করেন, আমার কোনো সমস্যা নেই। এখানে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, জাসদ করুক, ওগুলিতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো আমার জাতীয় স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, সবাই যেন এক থাকে। এটা যেন ভারতের সাথে কোনো ধরনের প্রভুভিত্তের দাসের এবং গোলামের জন্য কোনো সম্পর্ক না থাকে। আমাদের সাথে ভারতের সম্পর্ক আমরা চাই সেটা হলো সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, প্রভুভিত্তের সম্পর্ক না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।